রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। নাসার সঙ্গে সমঝোতা চুক্তি সই, মহাকাশ গবেষণায় নতুন দ্বার উন্মোচন, প্লট কিনল সুইডিশ কোম্পানি। চীন কোরিয়ানদেরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। গাজায় বর্বরতার প্রতিবাদ ছাত্র দলের, ইসরায়েলি আড়ি পাতা যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাহ উদ্দিনের। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক 49। হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল, বাড়ি ভাড়া জটিলতায় 10,000 মুসল্লির হজ যাত্রায় অনিশ্চয়তা। সমাধানে ব্যর্থ হলে 9 এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনা। মার্কিন সংস্থা নাসার সঙ্গে মহাকাশ গবেষণার তথ্য আদান প্রদানের লক্ষ্যে চুক্তি করেছে বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফ করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সরাসরি যাচ্ছে সেখানে। তাদের কাছে লেগেছে, তাদের কাছে মনে হয়েছে যে কম্বোডিয়া ভিয়েতনাম যে রেসপন্সটা করেছিল ওটা একটু হেস্টি ছিল এবং খুব দ্রুত রেসপন্স করার কারণে ওদের চিঠিটা কিন্তু কন্টেন্ট হচ্ছে খালি ওনারা কিছু ট্যারিফে ড্রপ করবেন, এছাড়া কিন্তু ওরকম কন্টেন্ট নাই। বাট আপনি যদি কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্ক টু মার্ক চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করব, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করব, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে। আমি বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ইনভেস্টাররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট, ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো। প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। গতকালকে একবার আপনার S&P 20 পয়েন্ট নেমে আবার 20 পয়েন্ট উঠে গেছে একটা টুইটের কারণে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। সো ওনারাও জানেন যে ঠিক যেভাবে বাকি সব দেশ এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি। আমি দৈনিক আমাদের পত্রিকার রিপোর্টার। আমার একটা প্রশ্ন, আপনি এখানে বলেছেন যে এনডিবি $300 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে এবং তারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছে। তো আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারা অধিকাংশই সুদের হার বাড়িয়েছেন। আপনাদের সাথে তাদের কমিটমেন্ট কিভাবে হয়েছে, যে মানে সুদের হার কেমন, তাকে সফলম দিবে না যে তার সচরাচর যে কম্পিটিটিভ ইয়েটা আছে বেশি সুদে দিবে বাংলাদেশকে, সুদের হারটা কেমন হবে? আচ্ছা, এনডিবি স্পেসিফিক্যালি প্রত্যেকটা ডেভেলপমেন্ট ব্যাংকের একটা ডিফারেন্ট ম্যান্ডেট থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন। এনডিবির ক্ষেত্রে কিন্তু এনডিবির ক্রেডিট রেটিং আসলে সবাইকে এক কাতারে করে। সো এনডিবি ইন্ডিয়াকে যে ক্রেডিট রেটিংয়ে মেজার করে, বাংলাদেশকেও সেম রেটিংয়ে মেজার করে এবং তার বাকি কান্ট্রিগুলোকে একই রেটিংয়ে মেজার করে। এই কারণে এনডিবির যে রেট অফ ইন্টারেস্ট, সভরেন লেন্ডিংয়ের যে রেট অফ ইন্টারেস্ট, সেটা কিন্তু প্রিটি ফ্ল্যাট। এবং ইনফ্যাক্ট তারা এখন আসলে পুশ করার চেষ্টা করছে অন্যান্য মাল্টি কারেন্সি, এবং ইনফ্যাক্ট আমাদের $300 মিলিয়ন লোনটাও কিন্তু একটা মাল্টি কারেন্সি লোনের দিকে যাচ্ছে। আমরা শুধুমাত্র ডলারে না, বাট আমরা CNY-তেও আসলে লোন নেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে যে সভরেন সাইডে আসলে এনডিবি সব দেশকে সিমিলারভাবে ট্রিট করে। সো আমরা অন্য দেশ যেভাবে ট্রিটেড হবে আমরা সেভাবে ট্রিটেড হব। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি। যত বেশি প্রাইভেট সেক্টরের ভালো ক্লায়েন্টদেরকে আমাদেরকে অ্যাক্সেস দিতে পারি, ওনারা ওদের মধ্যে রিস্ক অ্যাসেস করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। সো এনডিবির রোলটা একদম ক্লাসিক ওয়ার্ল্ড ব্যাংকের যে সফট লোন ক্যাটাগরি সেটা কিন্তু না, ওনারা মোর লাইক ADB বা IFC, তাদের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। যেমনটা বলছিলাম, মার্কিন সংস্থা নাসার সঙ্গে মহাকাশ গবেষণার তথ্য আদান প্রদানের চুক্তি করেছে বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়। নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট সিস্টেম ও বৈজ্ঞানিক গবেষণায় প্রবেশাধিকার পাবে। এই চুক্তির ফলে স্পারসোর কাজ আরও বেগবান হবে। নাসার প্রযুক্তিগত সহায়তায় দেশে স্যাটেলাইট তৈরি করা সম্ভব হবে, যার মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড় বা জলবায়ুর পূর্বাভাস পাওয়া যাবে। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থী ও বিজ্ঞানীরা ট্রেনিং, স্কলারশিপ সহ নাসার সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে। দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব।
সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসা অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এটা উইল অলসো জেনারেট এমপ্লয়মেন্ট, ইট উইল অলসো জেনারেট এ কমপ্লিটলি নিউ অ্যাভিনিউ ফর আওয়ার ইয়াং জেনারেশন টু এক্সপ্লোর। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে 10,000 বর্গ মিটারের প্লট কেনার মধ্য দিয়ে বিনিয়োগের সূচনা করল সুইডিশ কোম্পানি নিলর্ন। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ওই অঞ্চল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাৎক্ষণিক চুক্তি সই করেছেন। এদিন চীন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের 36 বিনিয়োগকারী অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগের সম্ভাবনা আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন 36 বিনিয়োগকারী, যাদের মধ্যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ 8 জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন। শুরুতেই সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার মিটারের একটি প্লট কিনতে চুক্তি সই করে। এ সময় প্রতিষ্ঠানটি সহ পরিদর্শনে আসা সদস্যরা বলেন, সরকার প্রতিশ্রুতি রাখলে এখানে বড় বিনিয়োগ সম্ভাবনা আছে। আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের প্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে সিঙ্গার $7 কোটি 80 লাখ বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি বলছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনাময়, আর কর্তৃপক্ষ সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানাচ্ছে। ফিউচারে কান্ট্রির গ্রোথ পার্সপেক্টিভের সাথে সিঙ্গার বাংলাদেশ আরও ইনভেস্ট করার প্ল্যান রয়েছে। সিঙ্গার, বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন, এবং যারা অনলাইনে আসেন তারা তো এখনো সমস্যা ফেস করেননি। তাদের ফ্যাসিলিটিগুলো তৈরি হলে, প্রোডাকশনে আসলে কাজের সাথে সাথে সুবিধা অসুবিধা সবগুলো আশা করি দূর হবে। সরকারের পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু ছাড়াও সুশাসন নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে, যেটা বিনিয়োগকারীদের একটা বড় চাওয়া ছিল। নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 1000 একর জমির মধ্যে 600 একরের উন্নয়ন শেষ হয়েছে, আর এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ $20 কোটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যে 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জের 2500-এর জাপানি অর্থনৈতিক অঞ্চল অন্যতম। 1000 একর জমির উপর গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলটির পুরো কার্যক্রম শুরু হলে অন্তত $150 মিলিয়ন বিনিয়োগ পরিবেশ তৈরি হবে। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের কাছে এমন সম্ভাবনাই তুলে ধরা হলো। MS আরিফিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে চীন কোরিয়ানদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশ দুটির ব্যবসায়ী প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। ইতিবাচক সাড়া দিয়েছেন প্রতিনিধি দল। প্রথমে দেখা করেন চীনা ব্যবসায়ী প্রতিনিধিরা, তাদের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক পলিন এনকান। প্রধান উপদেষ্টা তাদের বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে অবগত করে বিনিয়োগের আহ্বান জানান। একই দিন কিহাক সুংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কোরিয়া ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। কোরিয়া থেকে যারা এসেছে প্রায় 30 জনের উপরে একটা দল, তারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার জন্য। ওনারা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন প্রথমত যে কোরিয়ান ইপিজেড, যেটার কোরিয়ার বাংলাদেশি ইনভেস্টমেন্টের একটা বড় ফ্ল্যাগশিপ, সেটার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করেছি। এ ব্যাপারে ওনারা ধন্যবাদ জানিয়েছেন। এবং এখান থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন। কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেননি, কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন। তারা বাংলাদেশকে অনেক সময় ধরে কনসিডার করছেন এবং তারা এখন চিন্তা করছেন ওনারা বাংলাদেশে আসবেন। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের কারণে আমদানি রফতানির প্রসার ঘটবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, এর ফলে উভয় দেশই লাভবান হবে। বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির আরও 100 পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করতে মার্কিন প্রশাসনকে চিঠি দেয়ায় ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। সকালে সচিবালয়ে তারা এমন মন্তব্য করেন। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করে মার্কিন সরকার, যা এ সপ্তাহেই কার্যকর হওয়ার কথা।
ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই অতিরিক্ত শুল্ক আরোপ করার পর নড়ে চড়ে বসেছে সরকার। শুল্ক ইস্যুতে করণীয় ঠিক করতে সংশ্লিষ্টদের নিয়ে চলছে লাগাতার বৈঠক। আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়ে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপাতত আমদানি করা পণ্যের উপর শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আরও 100 পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করতে মার্কিন প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে ইতিবাচক সাড়া মিলবে। আমরা ওটার উপরে কাজ করছি, কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। 100 প্রোডাক্ট সাথে জিরো ট্যারিফ করা হবে, এটাতে কি স্যার কোনো পজিটিভ ইম্প্যাক্ট আপনারা আশা করছেন? আমরা আশা করছি বলেই আমরা এই পরিশ্রমগুলো করছি। আমরা এখন নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ফলে দুদেশেই লাভবান হবে এবং আমদানি রপ্তানির প্রসার ঘটবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করবো, তারাও কোঅপারেট করবে। তো এটা একটা উইন উইন সিচুয়েশন। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। এটা পজিটিভ পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল ডাল সহ বিভিন্ন পণ্য কেনায় প্রতিযোগিতা বাড়ছে এবং সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ তৈরি হচ্ছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আগে যেটি করে সাপ্লায়ার দিত, ওপেন করাতে কম্পিটিশনটা বেড়েছে এবং আমরা প্রাইসটা রিজনেবল থাকছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী রোজার ঈদের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য জাতিসংঘের মধ্যস্থতায় দুদেশের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এবছর ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ সিংথাও। সেখানে প্রাথমিক পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যোগ্য করে চিহ্নিত করে মিয়ানমার। কিন্তু আরাকান এখনও যুদ্ধ বিধ্বস্ত। এ অবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। আরাকান আর্মির সহায়তায় ও যুদ্ধ বন্ধ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুঁকিপূর্ণ বলে মত দেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের। অল্প সময়ের মধ্যেই বৈঠক হবে বলে জানান তিনি। নিরাপত্তা নিশ্চিত করে আগামী রোজার ঈদের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যেই কাজ করছে সরকার। 2,50,000 রোহিঙ্গার তারা রিভিউ করেছেন এবং তার মধ্যে তারা 1,80,000 রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে, আর বাকি 70,000-এর ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন আছে, সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষে আলোচনা চালিয়ে যাব। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। অস্বস্তি তৈরি করা যায় সেটা তো দুই পক্ষকেই পরিহার করে চলতে হবে, এটাই কথা, অন্য কিছু না। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীনের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা MOU আছে এই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে।
এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। কূটনৈতিক স্বার্থ ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দিয়ে ইহুদি রাষ্ট্রকে পরোক্ষ সমর্থন দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, বিরোধী মত দমনে দেশটি থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছিল। গাজায় গণহত্যার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব মোড়লদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানান, ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই আসছে বড় কর্মসূচি। ফিলিস্তিনের মুসলিম জনতার পক্ষে আর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। হাতে ফিলিস্তিনের পতাকা আর কণ্ঠে দৃপ্ত স্লোগানে শিক্ষার্থীদের ঘোষণা, মানবতার পক্ষে বাংলাদেশ। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পরিণত হয় লোকে লোকারণ্যে। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসেন মিছিল নিয়ে, আহ্বান জানান মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, দেশের প্রতিবাদের নামে মব তৈরি করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবৈধ এবং মধ্যপ্রাচ্যের বিস্ফোরা এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে, আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মোড়লদের নীরবতা ইসরায়েলের গণহত্যাকে উস্কে দিচ্ছে। জাতিসংঘ সহ শক্তিধর দেশগুলোকে এই নির্যাতন ও গণহত্যা বন্ধে আহ্বান জানান তিনি। সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। ইসরায়েলকে পরোক্ষভাবে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল দাবি করে সালাহউদ্দিন আহমেদ বলেন, পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে আড়ি পেতে বিরোধী মত দমনে সক্রিয় ছিল ফ্যাসিস্ট সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। সোমবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি নিয়ে সোচ্চার সর্বস্তরের মানুষ। ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র জনতা। এ সময় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত রাজপথ। গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজও সোচ্চার রাজধানী সহ সারা দেশ। শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ দলে দলে প্রতিবাদ মিছিলে অংশ নেন। মঙ্গলবার সকালেও সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। এই কথাগুলো কি কারোই কানে যাচ্ছে না? এই মানবতার ফেরিওয়ালারা এখন কোথায়? আমরা আসলে চুপ থাকতে পারি না। আমরা যখন দেখছি ছোট শিশুর ছিন্ন ভিন্ন দেহ
আমরা তো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। এ সময় গাজায় গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি অর্থনৈতিকভাবে তাদের চাপে রাখতে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানান তারা। ধর্ম নির্বিশেষে এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েলের যে কোনো পণ্য হচ্ছে সর্বস্তরে আমরা বয়কট ঘোষণা করছি। মুসলিম হোক বা যে কোনো ধর্মের মানুষ সবাইকে হচ্ছে কি প্যালেস্টিনের সাথে অবশ্যই যুদ্ধে থাকা উচিত শেষ পর্যন্ত। একই প্রতিবাদে গাজীপুরের টঙ্গীর চেরাগালী এলাকায় মিছিলে অংশ নেন শিক্ষার্থী সহ হাজারো মানুষ। এ সময় তারা সোমবারে বিভিন্ন জেলায় কেএফসি বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, কারণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে তারা নির্বাচন পেছাতে পারবে, সেজন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে বন্ধুগণ, অব্যাহতভাবে তাদের এই অপরাধ চলছে। আমরা আগে এই অপরাধের তীব্র নিন্দা জানিয়েছি। বিক্ষোভ করে হয়তো ফিলিস্তিনে আমাদের কোনো মেসেজ পৌঁছাচ্ছে না। আজকে যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে হয়তো ফিলিস্তিনের জন্য সেটি অনেক বড় উপকারে আসবে। এছাড়া রংপুর, মাদারীপুর, চাঁদপুর, জামালপুর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশে বক্তারা বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে এই নৃশংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীতে হাইকোর্ট মোড়ে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া ও চট্টগ্রামে কাজীর দেউরিতে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে। গাজায় বছরের পর বছর চলা ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজও কিন্তু সরব রয়েছে রাজপথে বিভিন্ন সংগঠন ও ছাত্র জনতা। এই মুহূর্তে আমরা আছি হাইকোর্ট মোড়ের দিকে এবং এখানে যারা আছে তারা কিছু আজাদ ফিলিস্তিনির ব্যানারে কিছু সংগঠনের সদস্যরা কিন্তু এখানে আন্দোলন করছেন। ফিলিস্তিনিদের যে বর্বর চিত্র আমরা দেখছি বছর পর বছর, সেটির প্রতিবাদে কিন্তু তারা আজকে 6 দফার একটি দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা দিয়েছিল রাজু ভাস্কর্য থেকে, এবং রাজু ভাস্কর্য থেকে তারা কিন্তু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনাকালে কিন্তু পুলিশি এক ধরনের বাধার মুখে পড়েন এবং এরপরেই কিন্তু আসলে সুপ্রিম কোর্টের পাশে কিন্তু তারা আসলে অবস্থান করেন। এবং আমরা দেখছি যে এখানে এই তারা যে রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে, তবু কিন্তু রাস্তার একটি পাশ কিন্তু তারা আসলে ছেড়ে দিয়েছে এবং এই যার ফলে যান চলাচল কিন্তু আসলে একটি পাশ দিয়ে করছে। জানিয়ে রাখি তাদের এই 6 দফা দাবির মধ্যে কিন্তু রয়েছে গাজায় যে চলমান মার্কিং গণহত্যা রয়েছে সেটির রাষ্ট্রীয়ভাবে একটি তীব্র নিন্দা একটি জানাতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে জনমত ও কূটনৈতিক চাপ তৈরির কিন্তু দাবি তারা করেছেন। পাশাপাশি জানিয়ে রাখি গণহত্যার ফলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িত যারা রয়েছে আমেরিকার হাই কমিশনকে তলব করার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, জবাবদিহিতার আওতায় আনার কথা কিন্তু জানিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে আসলে পদক্ষেপ নেওয়ার দাবি তারা করছেন, এই ফিলিস্তিনিদের পক্ষে যাতে বাংলাদেশ অবস্থান নেয় শক্তভাবে সেই দাবি কিন্তু তারা করছে। আমরা দেখছি আসলে এখানে কিন্তু একটি পুষ্প ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কিন্তু একটি প্রতীকী মূর্তি তৈরি করে তারা কিন্তু এখানে জ্বালিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগে, এখনো কিন্তু সেই আগুন দাউ দাউ করে জ্বলছে। আমরা দেখছি তারা সড়কে বিভিন্ন ধরনের আসলে আন্দোলন করছে এবং বিভিন্ন প্লে কার্ড হাতে তারা এখানে দাঁড়িয়েছেন, নানা ধরনের তারা কিন্তু আসলে দাবি কিন্তু এখানে তুলে ধরছেন। আমরা দেখছি যে ইসরায়েলের আমাদের পাসপোর্টে, বাংলাদেশি পাসপোর্টে যে ইসরায়েল ছাড়া শব্দটি আছে সেটিরও কিন্তু তারা প্রতিবাদ করেছেন। তারা বলছে যে বিলম্ব না করে পাসপোর্টে ইসরায়েল ছাড়া শব্দটি ফিরিয়ে আনতে হবে। এবং আমি জানাই রাখি যে শুধুমাত্র ঢাকা শহরে নয় এই ঘটনা কিন্তু ঘটছে আসলে সারা দেশেই। এমন এই ঘটনা নিয়ে আসলে জানবো চট্টগ্রামে আমার এক সহকর্মী রয়েছেন, তার কাছ থেকে জানবো যে সেখানের অবস্থাটা কি। গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের যে কাজের দেউরি রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র শিবির। কিছুক্ষণ আগে কিন্তু তারা চট্টগ্রামে যে জামিয়াতুল ফালাহ যে মসজিদ রয়েছে সেখান থেকে কিন্তু মিছিল বের করেছে। সেই মিছিলটি প্রায় আধা কিলোমিটার দূরে এসে এই মুহূর্তে চট্টগ্রামে যে কাজের দেউরি রয়েছে সেখানে এসে তারা দাঁড়িয়েছে এবং সেখান থেকে কিন্তু ফিলিস্তিনি গাজায় যে নির্মমতা, যে নৃশংসতা এবং বর্বরতা, যে হামলা চালানো হচ্ছে শিশু, কিশোর, নারী এবং সাধারণ মানুষের উপর,
অক্টোবর সেটি বন্ধের দাবি জানাচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং সেই মিছিলটি এখন শেষ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি আসলে বিশ্বের বুকে যে ইসরায়েলের যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে 1917 সালে, এরপর কিন্তু 1948 সালে জাতিসংঘ কিন্তু সেটিকে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। এরপর থেকে কিন্তু বেশ কয়েকবার আরবদের মধ্যে যুদ্ধ হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পরিবর্তে এবং গত 2023 সালে 17 অক্টোবর থেকে আবার কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে কিন্তু নির্মমভাবে কিন্তু ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এবং শিশু কিশোরদের হত্যা করা হচ্ছে, মিডিয়া কর্মীদের হত্যা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের উপর হামলা করা হচ্ছে, চিকিৎসা যে হাসপাতাল ধ্বংস করা হচ্ছে। তারই প্রতিবাদে গত কয়েকদিন যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছে তারই অংশ হিসাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু এই মিছিলটি বের করা হয়েছে। সেখান থেকে তারা আমরা দেখেছি যে সেখানে প্রতীকী বাচ্চাদের যে মরদেহ নিয়ে কিন্তু তারা মিছিলে অংশ নিয়েছে, ব্যানার ফেস্টুন নিয়ে তারা অংশ নিয়েছে এবং সেখানে তারা বেশ কয়েকটি দাবি জানাচ্ছেন। সেটা হচ্ছে গণহত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা দিতে হবে এবং বিশ্ব মুসলিমকে একসাথে হয়ে জনমত গঠন করতে হবে এবং ওআইসি এবং যে ওআইসি আরব লীগ সহ যে রাষ্ট্রগুলো রয়েছে, আরব রাষ্ট্রগুলো রয়েছে, তাদেরকে একসাথে হয়ে জনমত গঠন করে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। গতকাল কিন্তু সারা পৃথিবীব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যে স্কুল কলেজ এবং যে হরতাল কর্মসূচি পালন করা হয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং সকালে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে মিছিল বের করা হয়েছে। এখন ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু যে মিছিলটি বের করা হয়েছে সেখানে তাদের একটাই দাবি যে নৃশংসতা, বর্বরতা, নির্মমতা সেটি বন্ধ করতে হবে এবং বিশ্বের বুকে অবশ্যই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের খবর জানছিলাম চট্টগ্রাম ও রাজধানী থেকে। এদিকে গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের নামে বিভিন্ন জেলায় কেএফসি, বাটা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্দেহে অন্তত 49 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে খুলনা থেকে 31 জন, সিলেট থেকে 14 জন ও গাজীপুর থেকে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত থেকেই অরাজকতা করছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর নড়ে চড়ে বসে সরকার। হামলা, লুটপাটে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন আইজিপি। সোমবার রাতে শুরু হয় সাঁড়াশি অভিযান। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 14 জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের ধরা হয়েছে, বাকিদের আটক করতে অভিযান চলছে। ভাইরাল হয়েছে, বিভিন্ন মাধ্যমে জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে, সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ আছে। এই যখন মানুষ আমরা দেখে আটক করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত আছে। একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ দেখে খুলনার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ধরা পড়ে 31 জন। পুলিশ বলছে হামলা, লুটপাটে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা মনে করি যে যারা এখানে লুটপাটে অংশ নিচ্ছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত। ব্যবসা বাণিজ্য সহ দেশের অর্থনীতিকে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। জুলাই গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে না বাংলাদেশ। চিফ প্রসিকিউটর বলেছেন বিচারে সক্ষম তারা, তবে আইসিসির যে কোনো সহযোগিতাকে স্বাগত জানানো হবে। এদিন তদন্ত ও বিচারের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন আয়নাঘরে গুমের শিকার ভুক্তভোগীরা। মঙ্গলবার এই মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও অস্ত্রধারী যুবলীগ নেতা ফিরোজকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ফিরোজকে পাঠানো হয় কারাগারে, আর সাবেক এমপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় হাজির করতে বলা হয় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ 3 জনকে। চিফ প্রসিকিউটর বলছেন জুলাই গণহত্যার বিচার করতে সক্ষম বাংলাদেশ। দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রয়োজন হবে না, তবে আইসিসি সহযোগিতা করতে চাইলে স্বাগত জানানো হবে। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিন মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী। বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা। সহযোগিতার মানদণ্ড খুবই সন্তোষজনক ছিল না। আমি মনে করি এখন একটা পরিবেশ হয়েছে, সবাই বুঝতে পারছে
যে অপরাধীকে দণ্ড দিতে হবে, এক্সাম্পল সৃষ্টি করতে হবে যাতে আগামীতে কখনো ফ্যাসিস্ট জন্ম না হয়। যেই মামলাগুলোকে চার্জশিট দাখিল এবং অ্যারেস্ট পর্যায়ে নিয়ে যেতে, তখনই কিন্তু আমার মনে হয় এই ধরনের হুমকি ধামকির যে বা ট্রাইব্যুনালকে কন্ট্রোভার্সিয়াল করার যে প্রচেষ্টা চলছে সেটা হয়তো থেমে যাবে। বিচারের দৃশ্যমান অগ্রগতি হলে ভারতে বসে শেখ হাসিনার হুমকি দেয়া কমবে বলেও মনে করেন আয়নাঘরে বন্দী থাকা ভুক্তভোগীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বারকে হত্যার উদ্দেশ্যে কোমরে গুলি করা হয়। পরে তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে তুরিন আফরোজকে 30 নম্বর এজাহার নামেও আসামি করা হয়। আদালতে তুরিন আফরোজের আইনজীবী না থাকায় নিজেই শুনানি করেন। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সময় তিনি অস্ত্রোপচারের উদ্দেশ্যে চিকিৎসা নিচ্ছিলেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আদেশ দেয়। বর্তমান সরকারকে উৎখাত করার জন্য, দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা, তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে। এই মামলার সঙ্গে যেহেতু সে জড়িত, তাহলে এই মামলা তাকে তদন্ত করে তার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে আরও অধিকতর তদন্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 9 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে নিজ কার্যালয়ে তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এদিকে মিথ্যা তথ্য দিয়ে ঋণের নামে জনতা ব্যাংক থেকে 115 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুপ্রভ মিলাঞ্চ স্পিনিং কোম্পানির এমডি জালাল উদ্দিন সহ 5 জনের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। দুদক জানায়, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন এবং তার স্ত্রীর সন্তানের তথ্য চেয়ে 63টি ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 7,94,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন পূর্বক বুক দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত 13টি ব্যাংক হিসাবে 102 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সময় সংবাদে আরও থাকছে, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। রমনার বটমূলে থাকবে কঠোর নিরাপত্তা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে রোববার। নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে না পারায় 10,000-এর বেশি মুসল্লির হজ পালন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযুক্ত 9 এজেন্সির গাফিলতিতে কারো হজ যাত্রা ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। 29 এপ্রিল থেকে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। পবিত্র হজ পালনের জন্য এবারে সরকারি বেসরকারি মিলিয়ে 87,000 নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে সময় মতো বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় 10,487 জনের হজে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, যদি শেষ পর্যন্ত কোনো কারণে এরা হজ করতে না যেতে পারে তাহলে দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো ওই সৌদির নুসুক মাসআর অ্যাপসটা খোলা আছে। সরকারিভাবে বন্দর ঘোষণা থাকা সত্ত্বেও ওনারা এটা আস্তে আস্তে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন, খোলা রাখছেন। এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরে যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। সৌদি কর্তৃপক্ষের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক মাসার মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে 10 দিন সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে এজেন্সিগুলোকে তাদের কাজ সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। বাড়ি ভাড়া চুক্তি এবং ওই যে আপনার পরিবহন চুক্তি এখনো সম্পন্ন করে না, এটা আশঙ্কা রয়ে গেছে। যে কোনো সময় যদি বন্ধ করে দেয়, বলে যে এখানে আমরা কম্প্রোমাইজ করবো না, তখন এই ঝুঁকি আছে। এদিকে হজের জন্য নিবন্ধিতদের 18 এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে, প্রক্সি নাকি অনলাইন ভোটিংয়ে, তা নির্ধারণে দিনব্যাপী কর্মশালা করছে নির্বাচন কমিশন। মতামত নেওয়া হচ্ছে নির্বাচন ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালার ভিত্তিতে আজই চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোটিং পদ্ধতি। সিইসি জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে নেওয়া হবে তা চূড়ান্ত করতে রাজধানীর আগারগাঁ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে চলছে দিনব্যাপী কর্মশালা। প্রবাসীদের ভোট দেওয়ার বিদ্যমান ব্যবস্থা পোস্টাল ব্যালটকে কোনোভাবেই কার্যকর পদ্ধতি মনে করছে না ইসি। বিকল্প হিসেবে প্রক্সি ও অনলাইন ভোটিং নিয়েই যত আলোচনা। এ দুটোর মধ্যে একটি পদ্ধতি বেছে নিতে নির্বাচন ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিদেশি কূটনীতিকদের মতামত নিচ্ছে কমিশন। কর্মশালার উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। In-house sessions among ourselves, trying to understand what could be the best option for EC to conduct and to bring into our fold our expatriate voters. সিইসি জানান, বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার চূড়ান্ত পদ্ধতি ও পরিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। We should try to approach the issue in an open-ended way. That means the whole scale implementation do you suggest, or we have to pilot it with certain countries. If we have to pilot it with certain countries, which are the countries we can start with? ইসি জানিয়েছে, এ পর্যন্ত প্রক্সি পদ্ধতির পক্ষেই সবচেয়ে বেশি ইতিবাচক মতামত পাওয়া গেছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আবারও মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি। এবার বান্দরবানে পা হারালো এক যুবক। সকালে নাইক্ষ্যংছড়ির উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে গরু আনতে যান কম্বোনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তৈয়ব। এ সময় তিনি শূন্য রেখায় গেলে সেখানকার মিয়ানমারের আরাকান আর্মির পোতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এ সময় তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কক্সবাজারের টেকনাফ উপজেলার কুতুপালংয়ের একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে, জিম্বাবুয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির দল বাংলাদেশের। প্রথম টেস্টের জন্য শান্তর নেতৃত্বে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা। ইনজুরিতে নেই তাসকিন, প্রথমবার ডাক পেলেন তানজিম। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে বৈঠক শেষে তিনি বলেন, পহেলা বৈশাখে রমনার বটপোল, ধানমন্ডি, রবীন্দ্র সরোবর সহ সারা দেশে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পরে সংস্কৃতি উপদেষ্টা জানান, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1432 বঙ্গাব্দকে বরণে এবারও রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের সূচনা হবে রাজধানীতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ অবস্থায় চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা বসে। এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। আপনাদেরকে আমি এনশিওর করতে পারি কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, ওইগুলি নেওয়া হবে। সংস্কৃতি উপদেষ্টা জানান, চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত জানাবে। ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরও 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
দেশে ইলিশের উৎপাদন বাড়িয়ে রফতানির উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে বরিশালের বেলস পার্ক মাঠে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইলিশের ন্যায্য মূল্য নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের কথা বলেন উপদেষ্টা। পরে কীর্তনখোলা নদীতে নৌ র্যালিতে অংশ নেন তিনি। ঢাক ঢোল বাজিয়ে ব্যতিক্রমে এই আয়োজন দেখতে নদীর দুই পারে ভিড় করেন শত শত মানুষ। ন্যায্য মূল্যে ইলিশটা দিতে বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর আমরা বাইরে দেব। কিন্তু যদি আমরা জাটকা ধরা বন্ধ রেখে এবং আমরা যদি ইলিশের উৎপাদন বাড়াতে পারি, নিশ্চয় আমরা একসময় ইলিশ রপ্তানিও করতে পারবো। আপনারাই যদি নিশ্চিত করতে পারেন যে ইলিশের উৎপাদন বাড়বে এবং এটাতে কোনো মধ্যস্বত্বভোগী হাত না দিয়ে আমরা যদি সাধারণ মানুষের কাছে একটা ন্যায্য মূল্যে ইলিশটা দিতে পারি, তাহলে কিন্তু আগামী জুন নাগাদ সার্বিক মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশকে দেওয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে শর্ত পূরণে কতটা এগিয়েছে তা যাচাই করতে বর্তমানে সংস্থাটির প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। যদিও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% মধ্যে রাখতে কাজ করে চলেছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া সবশেষ প্রকাশনায় জানানো হয়েছে, গেল জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি খানিকটা কমে 9.32% দাঁড়িয়েছে। ডিসেম্বর থেকে টানা কমছে মূল্যস্ফীতির চাপ। $120 মেট্রিক টনের বেশি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। বন্দরে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। মানবিক এই সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করেন তিনি। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নেভাল বেজে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। খাবার ও চিকিৎসা সামগ্রী তোলা হয় জাহাজে। মানবিক এই সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য। পরে নেভাল বেস থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এ সময় নাবিকদের বিদায় জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরো জোরদার হবে। মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। গত 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে বাংলাদেশ থেকে 2 ধাপে 31.5 মেট্রিক টন সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠায়। প্রতিবেশী দেশগুলো যতই বৈরী কিংবা জটিল আচরণ করুক, বাংলাদেশ তার মানবিকতার পরিচয় দিয়ে আসছে। দেশগুলোর দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার মিয়ানমারের ভূমিকম্প এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। 11 এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এই নৌবাহিনীর ত্রাণ সামগ্রী। পৌঁছে দেওয়া হবে মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের কাছে। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে নতুন একটি যুদ্ধবিরতি পরিকল্পনার কথাও জানান তারা। হোয়াইট হাউসে তাদের বৈঠক চলাকালে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে রাজপথে নামেন ওয়াশিংটনের বাসিন্দারা। এদিকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 211 সাংবাদিক। ওভাল অফিসে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনাও হয়েছে, যা সফল হতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করেন। আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন বলেও জানান। তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচনাকে উস্কে দিয়েছে। একই সঙ্গে তিনি আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন।
যদিও গাজার বর্তমান অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। উপত্যকাটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি পশ্চিম তীরে অভিযানে ফিলিস্তিনি আমেরিকান কিশোর সহ কয়েকজনকে গুলি করে হত্যা করে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে শক্তিশালী স্কোয়াড দিয়েছে বিসিবি। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ, আর প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন তানজিম সাকিব। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিরিজ হলেও নতুনদের বাজিয়ে দেখার ঝুঁকি নেননি নীতি নির্ধারকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। শুরুটা অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে দিয়ে। গত বছরের শুরুতে বাতিল হওয়া টেস্ট এবার খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের সে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিরাজের কাঁধে। লিটন দাসকে ছেড়ে দেয়া হয়েছে পিএসএল এর জন্য। উইকেটরক্ষক হিসেবে তাই মুশফিক ছাড়াও আছেন জাকের আলী কিংবা মাহিদুল অঙ্কন। চোটের কারণে গোটা সিরিজেই নেই তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের স্কোয়াডে তাই আছেন নাহিদ রানা। ফেরানো হয়েছে খালেদ আহমেদকে। 4 পেসারের সাথে স্বীকৃত স্পিনার 3 জন। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটা নয় চ্যাম্পিয়নশিপের অংশ, তবুও যেন বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার ঝুঁকিটা নিল না বিসিবি। সবশেষ এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানকে রাখা হয়নি 15 সদস্যের দলে। সিলেটের এই ব্যাটার সেই আসরে 12 ইনিংসে রান করেন 785। রাখা যেত লম্বা ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেনকেও। নিজেকে খুঁজে বেড়ানো সিলেট এক্সপ্রেসের জন্য এমন সিরিজ হতে পারত বড় সুযোগ। তবে বদলে যাওয়া বিসিবি হাঁটল পুরনো পথেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ব্যর্থতা, তাই হয়তো ঢাকার চেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে। সোনালি সময় পেছনে ফেলে আসা জিম্বাবুয়ের সাথে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। টেস্টে তাদের 7 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টা। 20 এপ্রিল সিলেটে শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। 4.5 মাসেরও বেশি সময় পর সাদা পোশাক গায়ে জড়াতে যাচ্ছে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পিটার বাটলারের অধীনে দলের সঙ্গে যোগ দিয়েছেন 14 জন। সকাল 6টায় ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গেল জানুয়ারিতে অনুশীলন বর্জন করেন 18 নারী ফুটবলার। ব্রিটিশ কোচের পদত্যাগের দাবি জানান তারা। যদিও বাটলারকে বরখাস্ত না করে সে সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করে বাফুফে। তবে নিজেদের দাবিতে অনড় ছিলেন বিদ্রোহী ফুটবলাররা। পরে বিদ্রোহ বর্জন করলেও সংযুক্ত আরব আমিরাত সফরে যাননি সাবিনারা। কয়েক দফা মিটিং ও তদন্ত কমিটি গঠনের পর অবশেষে সমস্যার সমাধানে সফল হলো ফেডারেশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। নাসার সঙ্গে সমঝোতা চুক্তি সই মহাকাশ গবেষণায় নতুন দ্বার উন্মোচন। প্লট কিনল সুইডিশ কোম্পানি। চীন কোরিয়ানদেরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। গাজায় বর্বরতার প্রতিবাদ ছাত্র দলের। ইসরায়েলি আড়ি পাতা যন্ত্র কিনেছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাহ উদ্দিনের। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক 56। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।